আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস নিয়ে পড়ব। সাধারণ গণিতের নবম ও দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার হচ্ছে এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। এখন এই বাস্তব সংখ্যা কথাটা আসলো কোথা থেকে? সংখ্যা আমরা বুঝি, কিন্তু বাস্তব এই কথাটা কোথা থেকে আসছে? এর জন্যই আগে আমাদেরকে জানতে হবে যে সংখ্যা হচ্ছে মূলত দুই ধরনের। সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বাস্তব সংখ্যা, এক হচ্ছে এই বাস্তব সংখ্যা, আর দ্বিতীয়ত হচ্ছে জটিল সংখ্যা। আচ্ছা, সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, এক বাস্তব সংখ্যা আর দ্বিতীয়তই জটিল সংখ্যা। এখন নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের মূল বিষয়বস্তু হচ্ছে এই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা, তো আমরা আজ এই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো তার জন্য আরেকটি বিষয় হচ্ছে যে বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমরা সচরাচর যে সকল সংখ্যা ব্যবহার করি সে সকল সংখ্যায় কি শুধু বাস্তব সংখ্যা, না আর অন্য কোনো কিছু? আচ্ছা, এই 0, 12, 100, 10,000 এ সকল সংখ্যায় কি বাস্তব সংখ্যা, নাকি এই 10, এই যে 1/3, এই যে 1.53 এই সকল সংখ্যাও বাস্তব সংখ্যা? এই জিনিসটা বোঝার জন্যই মূলত আমাদের এই বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটিকে পড়তে হবে। বাস্তব সংখ্যা বুঝতে হলে আমাদেরকে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস আগে বুঝতে হবে। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত কোন সংখ্যাগুলো সেগুলো আমরা বুঝতে পারব। তার জন্যই বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে শুরুতে আছে এই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। এখন স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস কাকে বলে এই সংজ্ঞাটা কি আমরা জানি? আমরা হয়তো বলতে পারি যে কোন সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হতে পারে। আমি ধরলাম এখানে 0, 12, 100, -10, 1.5 ইত্যাদি। এই সকল সংখ্যা কি আমার স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত? এই জিনিসটা আমাকে বোঝার জন্য শুরুতে তার সংজ্ঞা আমাকে বুঝতে হবে। সংজ্ঞায় বলছে সকল ধনাত্মক অখণ্ড। আচ্ছা, এখানে অখণ্ড শব্দর অর্থ কি? অখণ্ড আমি বুঝি না, তো অখণ্ড যদি আমি শুরুতে বাদ রাখি, এটা আমরা পরে বুঝবো যে অখণ্ড আসলে কি। অখণ্ডকে আমরা বাদ রাখলাম। আচ্ছা, এখন সংজ্ঞায় বলছে যে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। এখন সকল ধনাত্মক সংখ্যা আমি কোথায় পাবো? সকল ধনাত্মক সংখ্যা আমি পাবো এই সংখ্যা রেখায়। আচ্ছা, এটা একটা সংখ্যা রেখা যেখানে 0 এর ডান দিকে হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা অবস্থিত এবং 0 এর বাম সাইডে সকল ঋণাত্মক সংখ্যা অবস্থিত। এখানে আমি 0 থেকে +5 পর্যন্ত দিয়েছি ডান দিকে, আর 0 থেকে -5 পর্যন্ত বাম দিকে দিয়েছি। তার মানে কি শুধু সংখ্যা রেখায় এই সংখ্যাগুলোই অবস্থিত, আর কোনো সংখ্যা নেই? আছে, এখানে আরো অনেক সংখ্যা রয়েছে যেগুলো এই সংখ্যা রেখায় আমি দেখাইনি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাকে সংজ্ঞায় বলেছে যে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। সকল ধনাত্মক সংখ্যা আমি কোথায় পাবো? 0 থেকে ডান দিকে সকল ধনাত্মক সংখ্যা অবস্থিত। তাহলে 0 ডান দিকে সকল ধনাত্মক সংখ্যা অবস্থিত, আমি সংখ্যা রেখায় 0 এর ডান সাইডে গেলে ধনাত্মক সংখ্যা পাবো। এটা তো আমরা বুঝতে পারলাম। এখন তাহলে সংজ্ঞায় বলছে সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে।
তাহলে এই সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে জিরো কি তাহলে একটা স্বাভাবিক সংখ্যা? জিরো কি একটি স্বাভাবিক সংখ্যা? জিরো কি একটি স্বাভাবিক সংখ্যা হবে? আচ্ছা, তার আগে প্রশ্ন হচ্ছে যে জিরো কি একটা ধনাত্মক সংখ্যা? না, জিরো কখনোই ধনাত্মক সংখ্যা নয়। জিরো হচ্ছে একটি অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ জিরো ধনাত্মক সংখ্যাও নয়, জিরো ঋণাত্মক সংখ্যাও নয়, জিরো হচ্ছে একটি অঋণাত্মক সংখ্যা। তাহলে জিরো যেহেতু ধনাত্মক সংখ্যা নয়, তাহলে কি এটা স্বাভাবিক সংখ্যা হবে না? কারণ সংজ্ঞায় আমার বলেছে সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে জিরো স্বাভাবিক সংখ্যা নয়, কারণ জিরো তো ধনাত্মক সংখ্যাই নয়। তাহলে জিরো কখনোই স্বাভাবিক সংখ্যা হবে না। এখন জিরো ছাড়া যে সকল সংখ্যা রয়েছে ডান দিকে, সে সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা। সুতরাং এই ডান দিকের সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন আমার বিষয় আসছে যে এই যে এখানে আমি একটা শব্দ বাদ রেখেছিলাম, সেখানে বলা ছিল অখণ্ড। এখন অখণ্ড অর্থ কি? অখণ্ড শব্দের অর্থ হচ্ছে খণ্ডিত নয়। এখন খণ্ডিত নয়, তাহলে খণ্ডিত আসলে কোনগুলো? খণ্ডিত হচ্ছে সেই সকল সংখ্যা যারা হয় দশমিক আর না হয় ভগ্নাংশ। এক দশমিক সংখ্যা, তাহলে খণ্ডিত হবে কোনগুলো? দশমিক সংখ্যা আর না হয় ভগ্নাংশ সংখ্যা। খণ্ডিত সংখ্যা হচ্ছে হয় দশমিক সংখ্যা হবে আর না হয় ভগ্নাংশ সংখ্যা। যেমন 0.1, 0.569, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 1/3, 5/12 ইত্যাদি। তাহলে ভগ্নাংশ সংখ্যা এবং দশমিক যুক্ত যে সকল সংখ্যা রয়েছে, এই সকল সংখ্যাই খণ্ডিত সংখ্যা। এই সকল সংখ্যা বাদে যে সকল সংখ্যা রয়েছে, সে সকল সংখ্যা হবে অখণ্ডিত সংখ্যা। তাহলে অখণ্ডিত সংখ্যা কোনগুলো? যেগুলো হচ্ছে পরিপূর্ণ রূপে সংখ্যা। পরিপূর্ণ রূপে সংখ্যা হচ্ছে 1, 5, 12, 10,000, 5, 9, 2, 3 ইত্যাদি। এই সকল সংখ্যা হচ্ছে অখণ্ডিত সংখ্যা, কারণ এগুলো দশমিকেও নাই বা ভগ্নাংশও নাই এই সকল সংখ্যা। তাহলে এ সকল সংখ্যা হচ্ছে অখণ্ডিত সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সংখ্যা রেখা রয়েছে, এই সংখ্যা রেখায় +1 এবং +2 এর মাঝে তো আরও সংখ্যা রয়েছে, যেমন 1.1, 1.125, 1.13। যেমন এখানে যদি একটা সংখ্যা রেখা আঁকা যায়, এটা একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখায় আমি এই সাইডে +1 নিলাম আর এই সাইডে আমি +2 নিলাম। এখন এই +1 এবং +2 এর মাঝে আরো সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোই আমি এই সংখ্যা রেখায় স্থাপন করব। 1.1, 1.2, 1.25, 1.3, 1.5, 1.7 আরো। এ সকল সংখ্যা যেমন রয়েছে সংখ্যা রেখায়, আরো সংখ্যা রয়েছে সংখ্যা রেখায়, যেগুলো হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা বা ভগ্নাংশ যুক্ত সংখ্যা। এখন যে এই 1.1 আছে, এটা দশমিক সংখ্যা, কিন্তু একে আমি ভগ্নাংশ সংখ্যাও পরিণত করতে পারি, যেমন 11/10। এটা যদি আমি করি, এটা মান যত এটাও ততই। তাহলে এই যে
1 আর 2 এর মাঝে এ সকল সংখ্যা রয়েছে, এ সকল সংখ্যা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা বা খণ্ডিত সংখ্যা। এই খণ্ডিত সংখ্যা কখনোই স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটাই হচ্ছে যে শূন্য বাদে সংখ্যা রেখায় ডান দিকে যে সকল অখণ্ডিত ধনাত্মক সংখ্যা রয়েছে সে সকল সংখ্যাই হবে এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে দেখো 3/1 কি একটি স্বাভাবিক সংখ্যা হবে? 3/1 কি স্বাভাবিক? থ্রি বাই ওয়ান কি একটি স্বাভাবিক সংখ্যা? এখন এটার আমরা অ্যান্সার পাবো আরো কয়েকটা শ্রেণীবিন্যাস দেখার পর। তাহলে এর পরবর্তীতে রয়েছে স্বাভাবিক সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৌলিক সংখ্যা, দ্বিতীয়ত হচ্ছে যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যার সংজ্ঞায় হচ্ছে যে কোনো সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় কোনো সংখ্যা যদি স্বাভাবিক কোনো সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং সেই সংখ্যাটিকে কোনো সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং সেই সংখ্যাটিকে যদি কোনো সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং সেই সংখ্যাটিকে যদি ওই সংখ্যা এবং 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। কোনো সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং সেই সংখ্যাটিকে যদি ওই সংখ্যা এবং 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় তাহলে সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। তাহলে সংখ্যাটি হবে মৌলিক সংখ্যা। এটাই হচ্ছে মৌলিক সংখ্যার সংজ্ঞা। তো এই যে মৌলিক সংখ্যার সংজ্ঞায় আমার শর্ত হচ্ছে 2টা। এক,
সংখ্যাটি অবশ্যই যেন স্বাভাবিক সংখ্যা হয়, সংখ্যাটি অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওই সংখ্যা এবং 1 দ্বারাই কেবল সংখ্যাটিকে নিঃশেষে বিভাজ্য করা যাবে। এটাই হচ্ছে এই সংজ্ঞার মূল বৈশিষ্ট্য। এখন শর্ত তাহলে কোনগুলো? শর্ত হচ্ছে 1 নাম্বার, অবশ্যই সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা, সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা। অবশ্যই সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা হতে হবে। এবং 2 নাম্বার হচ্ছে ওই সংখ্যা এবং 1 দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে মৌলিক সংখ্যার 2টা শর্ত, 1 নাম্বার হচ্ছে অবশ্যই সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা হতে হবে, এবং 2 নাম্বার হচ্ছে ওই সংখ্যাটি কেবল ওই সংখ্যা এবং 1 দ্বারাই শুধুমাত্র নিঃশেষে বিভাজ্য হতে হবে। এখন নিঃশেষে বিভাজ্য আসলে কি? নিঃশেষে বিভাজ্য অর্থ হচ্ছে ভাগশেষ যাতে শূন্য আসে, অবশ্যই ভাগশেষ শূন্য হতে হবে। এখন আমরা কিছু উদাহরণ দেখব। 3 একটা সংখ্যা, 3 একটা স্বাভাবিক সংখ্যা। এই 3কে যদি আমি 3 দ্বারা ভাগ দেই তাহলে এর ভাগশেষ আসে 0। 3কে আবার আমি 1 দ্বারা ভাগ দিলাম, তাও আসে ভাগশেষ 0। এখন এই যে 3 এবং 1 দ্বারা যে 3কে আমি ভাগ দিয়েছি, এই 2টা সংখ্যা ছাড়াও কি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে 3কে ভাগশেষ কি 0 আসতে পারে? না, আর কোনো সংখ্যা দ্বারা 3কে ভাগ করলে ভাগশেষ 0 আসবে না। যেহেতু 3কে শুধু এই 3 এবং 1 দ্বারাই ভাগ করলে ভাগশেষ 0 আসে, তাহলে 3 হবে একটি মৌলিক সংখ্যা। আচ্ছা, 5-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 5 একটা স্বাভাবিক সংখ্যা, আমার প্রথম শর্ত পূরণ করেছে সে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে 5কে 5 দ্বারাই ভাগ করতে হবে এবং 1 দ্বারা ভাগ করে দেখতে হবে। আচ্ছা, 5কে আমি 5 দ্বারা ভাগ করে দেখছি, 5 একে 5, ভাগশেষ আসে 0। 5 দ্বারা 5কে ভাগ করলে, এখন আমি যদি 5কে আবার 1 দ্বারা ভাগ করি, ভাগশেষ আবারও আসে 0। যেহেতু 5কে 5 এবং 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 আসে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা যদি 5কে আমি ভাগ করি ভাগশেষ 0 আসবে না। সুতরাং 5 একটি মৌলিক সংখ্যা, 5ও হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এখন 0 কি একটা মৌলিক সংখ্যা? 0 যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে অবশ্যই তাকে 2টা শর্ত মেনে চলতে হবে। 1 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 স্বাভাবিক সংখ্যা, আর 2 হচ্ছে 0কে 0 এবং 1 দ্বারা ভাগ করতে হবে। তো 0 তো একটা স্বাভাবিক সংখ্যা নয়, শুরুতেই তো বাদ, কারণ 0 হচ্ছে একটি অঋণাত্মক সংখ্যা।
জিরো একটি অঋণাত্মক সংখ্যা, জিরো স্বাভাবিক সংখ্যাই নয়। যেহেতু প্রথম শর্তই সে পূরণ করে না, এখানে আমি দুইটা শর্ত লিখে দিয়েছিলাম। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যা হতে হবে, এবং দ্বিতীয়ত ওই সংখ্যা এবং অন দ্বারাই কেবল নিঃশেষে বিভাজ্য হতে হবে। জিরো প্রথম শর্তই পূরণ করে না, জিরো তো একটা স্বাভাবিক সংখ্যাই নয়, তাহলে জিরো কিভাবে একটি মৌলিক সংখ্যা হতে পারে? সুতরাং জিরো মৌলিক সংখ্যা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ান কি একটি মৌলিক সংখ্যা হবে? ওয়ান কি একটি মৌলিক সংখ্যা? ওয়ান কি মৌলিক সংখ্যা? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমাদের এটা প্রমাণ করতে হবে যে ওয়ান কি একটা মৌলিক সংখ্যা। আমি বলে দিচ্ছি উত্তরটা, ওয়ান কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখন ওয়ান কেন মৌলিক সংখ্যা নয় এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে যে দুইটা শর্ত আমি দিয়েছি সেই শর্ত থেকে। এখন আমরা পড়ব হচ্ছে যৌগিক সংখ্যা নিয়ে। যৌগিক সংখ্যা কাকে বলে? তাহলে কোনো সংখ্যা যদি স্বাভাবিক সংখ্যা হয় এবং সংখ্যাটিকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তাহলে সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হচ্ছে ওকে মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারাই শুধু ভাগ করা যেত, কিন্তু যৌগিক সংখ্যাকে হচ্ছে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়াও আর অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ করা যাবে, তাহলে সেটা হবে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার শর্ত হচ্ছে এক, অবশ্যই তাকে স্বাভাবিক সংখ্যা হতে হবে, দ্বিতীয়ত তাকে ওই সংখ্যা এবং ওয়ান ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে, তাহলেই সেটা হবে যৌগিক সংখ্যা। তাহলে আমরা দেখি কিছু যৌগিক সংখ্যার উদাহরণ। আচ্ছা, 9 কি একটা যৌগিক সংখ্যা হবে? আমরা ভাগ করে দেখব। 9 কে হচ্ছে প্রথমে আমরা ওই সংখ্যা দ্বারা অর্থাৎ 9 দ্বারাই ভাগ করব। হ্যাঁ, 9 কে 9 দ্বারাই ভাগ করা যায় এবং ভাগশেষ 0 আসে, অর্থাৎ এই শর্ত প্রথম শর্ত মেনে চলে। এখন 9 কে আমরা হচ্ছে আবার 1 দ্বারা ভাগ করব। 1 দ্বারা যদি ভাগ করি তাহলেও ভাগশেষ 0 আসে, অর্থাৎ মৌলিক সংখ্যার দুইটা শর্ত পূরণ হয়ে গেছে। কিন্তু এই 9 কে তো আবার আমি 3 দ্বারাও ভাগ করতে পারি, 3 তিরিকে 9, তাহলে ভাগশেষ আসে 0। তো 9 কে আমি হচ্ছে 9 দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারাও ভাগ করতে পারি, আবার 3 দ্বারাও ভাগ করতে পারি। যেহেতু 9 কে 3টা সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং 9 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এখন আরেকটি সংখ্যা আমরা দেখি 12। এই 12 কে আমরা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি? 12 কে 12 দ্বারা ভাগ করতে পারবো। আচ্ছা, 12 কে 12 দ্বারা ভাগ করতে পারি। আবার 12 কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, ভাগশেষ 0 আসে। 12 কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 4 12। 12 কে আমরা আবার 4 দ্বারা ভাগ করতে পারি, 3 4 12। তাহলে 12 কে আমরা 4টা সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। তো 2 এর অধিক দ্বারাই ভাগ করতে পারছি যেহেতু, অর্থাৎ 12 কে 12 এবং 1 ছাড়াও আরো অন্য সংখ্যা দ্বারা, যেমন 3 এবং 4, এই দুইটা সংখ্যা দ্বারাও ভাগ করতে পারি। সুতরাং এই 12 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। আচ্ছা, একটা প্রশ্ন তাহলে তোমাদের কাছে যে 11 কি একটি যৌগিক সংখ্যা? 11 কি একটি যৌগিক সংখ্যা হবে? এটা তোমরা হোমওয়ার্ক করবা। এখন পরবর্তীতে আছে সহমৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলত দুই ধরনের, এক মৌলিক সংখ্যা এবং দ্বিতীয়ত হচ্ছে যৌগিক সংখ্যা। এই দুইটা ব্যতীত আরেকটি অংশ রয়েছে স্বাভাবিক সংখ্যার, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। এখন এই সহমৌলিক সংখ্যা আসলে কাকে বলে এটা আমাদের বুঝতে হবে।
সহমৌলিক অবশ্যই হবে স্বাভাবিক সংখ্যা। সহমৌলিক অবশ্যই হবে কোনগুলো? যারা স্বাভাবিক সংখ্যা। এখন এখানে সহমৌলিকে আছে সহ কথা যুক্ত। এই সহ কথাটির অর্থ হচ্ছে সাথে, অর্থাৎ সহমৌলিক কখনো একটি সংখ্যা নিয়ে গণনা করা হয় না। সহমৌলিকের হিসাব নিকাশ হয় দুইটা সংখ্যার সাথে, কখনো একটা সংখ্যার সাথে হবে না। যেমন মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা নির্ণয় করেছিলাম যে 5 একটা মৌলিক সংখ্যা এরকম, তারপর 9 হচ্ছে একটি যৌগিক সংখ্যা, এ ধরনের আমরা একটি সংখ্যা নিয়ে কাজ করেছিলাম। কিন্তু সহমৌলিক এই সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে দুইটি সংখ্যা নিয়ে কাজ করতে হবে, দুইটি সংখ্যার সাথে সহমৌলিক সংখ্যার তুলনা হয়। এই জন্য দেখো সহমৌলিকের সংজ্ঞা আমাদের বুঝতে হবে যে দুইটি অবশ্যই স্বাভাবিক সংখ্যা হতে হবে। আমি প্রথমে বলেছি দুইটি স্বাভাবিক সংখ্যা, এদের গসাগু যদি 1 হয় তাহলে তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। তাহলে গসাগু অবশ্যই 1 হতে হবে। এখন আমি দুইটা সংখ্যা ধরছি, এক হচ্ছে 6 এবং আরেকটি হচ্ছে 35। এই 6 এবং 35 এদের আমি গসাগু নির্ণয় করব। তার জন্য আমি এদেরকে গুণনীয়ক আকারে প্রকাশ করছি। 6 কে আমি লিখতে পারি 1 × 6, 6 কে আমি লিখতে পারি 1 × 6 ইকুয়ালস টু 1 × 3 × 2, এভাবে লিখতে পারি। তাহলে 6 এর গুণনীয়ক কয়টি? 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3 এবং 6। 6 এর গুণনীয়ক হচ্ছে এই 4টি। 35 এর গুণনীয়ক কয়টি? 35 কে লিখতে পারি 1 × 35, 1 × 5 × 7। তাহলে 35 এর গুণনীয়ক হচ্ছে 1 × 5 × 7 × 35। এই 6 এবং 35 এদের মধ্যে একটি গুণনীয়কগুলোর মধ্যে একটি সংখ্যা শুধুমাত্র কমন, এবং সেটি হচ্ছে উভয়েই 1 কমন আছে। এখানে 1 কমন আছে, এখানে 1 কমন আছে। তাহলে এই 6 এবং 35 এর গসাগু হচ্ছে 1। সিক্স এবং 35 উভয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এই দুইটির গসাগু আমি পেয়েছি 1। তাহলে এখানে সহমৌলিক সংখ্যার সংজ্ঞায় যে শর্ত দুইটি দেওয়া আছে সে দুইটি শর্তই 6 এবং 35 মেনে চলে। তাহলে 6 এবং 35 হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে সহমৌলিকে সহ অর্থ সাথে, এটা তো আমি বলেছি, কিন্তু এখানে তো পরে মৌলিক কথাটা যুক্ত আছে। তাহলে কি এই সহমৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে? না, এরকম না বিষয়টা। এখানে 6 দেখো, 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, 35 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। তাই সহমৌলিক কথাটির অর্থই যে সংখ্যাগুলো মৌলিক হবে এরকম বিষয়টি নয়, এগুলো যৌগিক সংখ্যা হতেই পারে। এখন আমরা দেখব হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। আচ্ছা, আমি প্রথম দিকে বলেছিলাম যে 1 মৌলিক সংখ্যা নয়। এখন 1 কেন মৌলিক সংখ্যা নয় এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছি। তাহলে আমি শুরু করছি যে 1 যেহেতু একটা মৌলিক সংখ্যা নয়, আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখি। সিক্স, 7, 8, 9, 10। এখানে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখেছি। এখন 1 তো মৌলিক সংখ্যা নয়, তো 1কে আমি বাদ রাখলাম। 2কে কেবল আমি 2 এবং 1 দ্বারাই ভাগ করতে পারি, তাহলে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা।
2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 3কে আমি 3 এবং 1 দ্বারাই শুধু ভাগ করতে পারি, আর অন্য কোনো সংখ্যা দ্বারাকে ভাগ করে ভাগশেষ শূন্য পাবো না, তাই 3ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 4কে আমি 4 দ্বারা ভাগ করতে পারি, 1 দ্বারাও ভাগ করতে পারি, এছাড়া 4কে আবার 2 দ্বারাও ভাগ করা যায়। সুতরাং 4কে যেহেতু আরও একটি সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 4 হচ্ছে একটা যৌগিক সংখ্যা, তাহলে এটা বাদ গেল। এখন 5কে আমি 5 এবং 1 দ্বারাই ভাগ করতে পারি, তো 5ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 6কে 6 এবং 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়াও একে 2 দ্বারাও ভাগ করা যায়, আবার 3 দ্বারাও ভাগ করা যায়, তাই 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। 7কে 7 এবং 1 দ্বারাই ভাগ করা যায়, তাই 7 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 8কে 8 এবং 1 ছাড়াও 4 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়, তাই 8 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। 9কে 1 এবং 9 দ্বারা ভাগ করা ছাড়াও 3 দ্বারাও ভাগ করা যায়, তাই 9 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। 10কে 1 এবং 10 ছাড়া 5 এবং 2 দ্বারা ভাগ করা যায়, তাই 10 হচ্ছে একটি যৌগিক সংখ্যা। এখন তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি পেয়েছি? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আর এই 4। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। অ্যান্সার হবে খ। এখন তোমাদের একটা হোমওয়ার্ক হচ্ছে যে 12/4 এটা কি একটা স্বাভাবিক সংখ্যা হতে পারে, বা এটা কি একটা স্বাভাবিক সংখ্যা হবে? এটা তোমাদের হোমওয়ার্ক। এখন এই হোমওয়ার্কের ক্ষেত্রে আমি একটি তোমাদের হিন্টস দিই, সেটি হচ্ছে যে কোনো কিছু সলভ করার আগে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটাকে একটু ফরম্যাটিং করতে হবে, অর্থাৎ একে একটু সিম্পলিফাই বা সরলীকরণ করতে হবে। এটা করার পর তোমরা বুঝতে পারবা যে এটা স্বাভাবিক সংখ্যা হবে কি হবে না, তাই এই হোমওয়ার্কটি অবশ্যই করবা। এখন আমরা পড়ব পূর্ণ সংখ্যা কাকে বলে। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ডিত, সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ডিত সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার একটা সংজ্ঞা পূর্ণ সংখ্যা মেনে চলে, সেটি হচ্ছে সকল ধনাত্মক অখণ্ডিত সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, আবার পূর্ণ সংখ্যাও বলে। তাহলে পূর্ণ সংখ্যারই কিন্তু একটা অংশ হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এছাড়াও পূর্ণ সংখ্যার মধ্যে আরো রয়েছে শূন্য, শূন্য পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এছাড়া রয়েছে এই ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বারস। তাই এই যে সংখ্যা রেখাটা বিদ্যমান রয়েছে, এই সংখ্যা রেখায় যে সকল সংখ্যা রয়েছে এই সব সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এই সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, কারণ এখানে যে সকল সংখ্যা রয়েছে সেখানে খণ্ডিত সংখ্যা নেই, সকল সংখ্যাই হচ্ছে অখণ্ডিত, অর্থাৎ এখানে দশমিক বা ভগ্নাংশযুক্ত কোনো সংখ্যাই নেই এই সংখ্যা রেখায়। এই সংখ্যা রেখায় +1 আছে, যেটা একটা অখণ্ডিত সংখ্যা, +2, +3, +4, +5। এই সকল সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং এগুলো অখণ্ডিত সংখ্যা। তাই এ সকল সংখ্যা অখণ্ডিত এবং ধনাত্মক হয়, এগুলো একাধারে স্বাভাবিক সংখ্যা এবং একাধারে এগুলো হচ্ছে আবার পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। 0 সংজ্ঞাতে বলাই আছে 0 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। তাহলে আবার বলা আছে যে নেগেটিভ নাম্বারস বা ঋণাত্মক অখণ্ডিত সংখ্যা হচ্ছে স্বাভাবিক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। তাই এখানে যে সকল ঋণাত্মক সংখ্যা রয়েছে -1, -2, -3, -4 এবং -5, এই সংখ্যাগুলো কিন্তু অখণ্ডিত সংখ্যা, অর্থাৎ এখানে কোনো দশমিক বা ভগ্নাংশযুক্ত সংখ্যা নেই। তাই এ সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এখন আমরা দেখব এই পূর্ণ সংখ্যাকে কয় ভাগে বিভক্ত করা যায়। পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত 3 ধরনের। পূর্ণ সংখ্যা হচ্ছে 3 ধরনের।
এক হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক অখণ্ডিত সংখ্যা। দুই নাম্বার হচ্ছে শূন্য এবং 3 নাম্বার হচ্ছে ঋণাত্মক অখণ্ডিত সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ধনাত্মক অখণ্ডিত সংখ্যা, আরেক হচ্ছে 0 এবং আরেকটি হচ্ছে ঋণাত্মক অখণ্ডিত সংখ্যা। এখন এই যে ধনাত্মক অখণ্ডিত সংখ্যা রয়েছে, একে আবার বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাই এই যে ধনাত্মক অখণ্ডিত সংখ্যা রয়েছে, এটা একাধারে হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এই টোটালটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত হচ্ছে এই স্বাভাবিক সংখ্যা এবং ঋণাত্মক অখণ্ডিত সংখ্যা হচ্ছে এই পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত এবং 0 হচ্ছে এই পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত। তাহলে এ থেকে আমরা লিখতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। সকল স্বাভাবিক সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে পূর্ণ সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যাও রয়েছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে তো কখনো ঋণাত্মক সংখ্যা আসতে পারে না। আবার পূর্ণ সংখ্যার মধ্যে শূন্যও আছে, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে তো শূন্য নেই। যেহেতু পূর্ণ সংখ্যা একটা বড় অংশ জুড়ে রয়েছে, আর এর মধ্যে ঋণাত্মক সংখ্যা রয়েছে, শূন্যও রয়েছে এবং ধনাত্মক সংখ্যাও রয়েছে, এই ধনাত্মক অংশটুকু হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। তাই সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু এই পূর্ণ সংখ্যার মধ্যে যে ঋণাত্মক সংখ্যা রয়েছে এবং 0 রয়েছে, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা হতে পারে না। তাই এজন্যই বলা যায় যে সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এখন আমরা পড়ব হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে। আচ্ছা, পূর্ণ বর্গ সংখ্যা কি হতে পারে? এই
এই কথাটির মধ্যেই এটার উত্তর লুকায়িত আছে। যেমন দেখো, এখানে আমি যদি একটু এলোমেলো করি যে পূর্ণ সংখ্যার বর্গকেই পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এখন এটা কিভাবে সম্ভব? পূর্ণ সংখ্যা আমরা কিছু পূর্ণ সংখ্যা ধরি, যেমন হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। এই সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর একটু আগে আমি বলেছি সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই এ সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এ সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, এদের যদি আমি বর্গ করি, সকলের আমি বর্গ করব। এখন এদের বর্গ করার পর আমি যে উত্তরটা পাবো, 0 এর স্কোয়ার করলে 0 হয়, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে আসে 4, 3 এর স্কোয়ার 9, 4 স্কোয়ার ইকোয়ালস টু 16, আর 5 এর স্কোয়ার ইকোয়ালস টু 25। এখন সংজ্ঞায় বলা আছে পূর্ণ সংখ্যার বর্গকে পূর্ণবর্গ সংখ্যা বলে। এই যে 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এর যে আমি বর্গ করেছি, এর বর্গ করার পর যে সংখ্যাটা আমি পেয়েছি 0, এই সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক তেমনি 1 একটি পূর্ণ সংখ্যা, 1 এর আমি বর্গ করেছি, 1 এর বর্গ করার পর যে সংখ্যাটি পাওয়া গেছে সেটি একটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এ থেকে বোঝা যায় যে যে কোনো পূর্ণ সংখ্যার যদি বর্গ করা যায়, তার ফলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 5 এর স্কোয়ার করলে 25 আসে, এই 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আবার 6 এর স্কোয়ার করলে 36 আসে, 36 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ 6 তো একটি পূর্ণ সংখ্যা ছিল। আর পূর্ণ সংখ্যারই তো বর্গ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি হয় পূর্ণবর্গ সংখ্যা। এখন পূর্ণবর্গ সংখ্যা নিয়ে একটি ম্যাথ আছে, সেটি হচ্ছে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই প্রশ্নটি তো আমি একবারে এক লাইনে পড়ে ফেললাম। এই প্রশ্নটি দ্বারা কি আমি কিছু বুঝতে পেরেছি? না, এই প্রশ্নটি দ্বারা আমি কিছুই বুঝতে পারিনি। আমাকে ম্যাথ প্রবলেমের সলভ করতে হলে অবশ্যই আমাকে বুঝে বুঝে পড়তে হবে। তো শুরু করা যাক। আমাকে প্রথমে বলছে প্রমাণ করো যে। আচ্ছা, প্রমাণ আমি করব, কিন্তু কি প্রমাণ করতে বলছে আমাকে? কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেমন কোনো একটা সংখ্যা যদি 1 হয় তাহলে তার পরের সংখ্যাগুলোই হবে তার ক্রমিক। যেমন 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 2 আসে, 1 এটা একটা সংখ্যা আমি ধরলাম। তাহলে এই 1 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো এটা হচ্ছে 1 এর পর একটি ক্রমিক সংখ্যা। এটা একটি ক্রমিক। এখন এই 2 এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে যে সংখ্যাটি পাবো 3, এটি হচ্ছে 2 এর পর একটি ক্রমিক সংখ্যা। তো ক্রমিক কথাটির অর্থ হচ্ছে পর পর যে সংখ্যাগুলো পাওয়া যায়। যেমন 1 এর পর আমি 1 যোগ করলে 2 পাই, 2 এর পর 1 যোগ করলে আবার 3 পাই, 3 এর পর 1 যোগ করলে 4। তো এই যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তো এই ক্রমিক সংখ্যাগুলোই এখানে বলছে যে ক্রমিক 4টি স্বাভাবিক সংখ্যা, অবশ্যই সেগুলোকে স্বাভাবিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্নে বলছে যে প্রমাণ আমাকে করতে হবে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে। আচ্ছা, আমি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, 1, 2, 3 এবং 4। এই 4টি ক্রমিক আমি স্বাভাবিক সংখ্যা নিয়েছি। এখন প্রশ্নে বলছে যে এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এদের গুণফল
আচ্ছা, এদের গুণফল আমাকে করতে বলছে, আমি গুণ করলাম 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এদের গুণ করার ফলে আমি কত পাবো? 2 ইন্টু 1 ইকুয়ালস 2, 3 দুগুণি 6 আর 4 6 24। আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 24। এখন আমাকে বলছে যে এই যে গুণফল, এই গুণফলের সাথে হচ্ছে 1 যোগ করতে হবে। তো এই গুণফলের সাথে আমি 1 যোগ করলাম, 1 যোগ করে আমি পাচ্ছি হচ্ছে 25। এখন প্রশ্ন বলছে গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি অ্যান্সারে পেয়েছি হচ্ছে 25। 25 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? এটা আমি কিভাবে বুঝতে পারি? দেখো তো, 25 এর যদি আমি বর্গমূল নির্ণয় করি, অর্থাৎ রুট যদি করি, তাহলে আমি পাই 5। এখন 5 তো হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এর যদি আমি বর্গ করি তাহলে আমি পাবো 25, আর 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল যে 25 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এখন আমি যদি এটুকু লিখে রেখে দিই, এখন বলি যে হ্যাঁ 25 একটি পূর্ণবর্গ সংখ্যা প্রমাণিত, তাহলে কি এটা প্রমাণ হয়ে গেল? না, এভাবে এটা প্রমাণ হলো না। কারণ এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমি নিয়েছি 1 2 3 4, এছাড়াও তো আরও স্বাভাবিক সংখ্যা রয়েছে ক্রমিক আকারে আমি নিতে পারি, যেমন 5 6 7 8, 9 10 11 12, বা 21 22 23 24, বা 28 29 30 31। এরকম তো আমি অসংখ্য সংখ্যা নিতে পারি 4টি ক্রমিক আকারে। আমি তো শুধুমাত্র প্রমাণ করলাম যে 1 2 3 4। এর দ্বারা এটা প্রমাণিত হয় না যে সকল স্বাভাবিক সংখ্যারই ক্রমিক 4টা নিলে ওটা গুণ করলে ওর সাথে 1 যদি যোগ করি তাহলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 4টা শুধু 1 2 3 4 দ্বারা এটা প্রমাণিত হয় না। সেই জন্য আমাকে কি করতে হবে? আমাকে চলক ধরে এই ম্যাথটা সলভ করতে হবে। এখন আমি চলক ধরে এই ম্যাথটা সলভ করব। আমি ধরি এ একটি স্বাভাবিক সংখ্যা, ধরি এ হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। সুতরাং 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলো a প্লাস 1, a প্লাস 2 আর a প্লাস 3। এই 4টি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। একটি হচ্ছে a, একটি হচ্ছে a প্লাস 1। এই a প্লাস 1 এর সাথে আমি আরেকটি 1 যোগ করলাম, তাহলে হয়ে গেল a প্লাস 2। এখন a প্লাস 2 এর সাথে আমি আরেকটি 1 যোগ করলাম, তাহলে আমি পেলাম a প্লাস 3। সুতরাং এই 4টি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর একটু আগে আমি বলেছিলাম যে সকল স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। সুতরাং এই 4টি যেহেতু স্বাভাবিক সংখ্যা আমি ধরি এ একটি স্বাভাবিক সংখ্যা, তাহলে এই 4টি হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সুতরাং এই 4টি হচ্ছে আবার পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। এখন চলো আমরা ম্যাথটা সলভ করি। আচ্ছা, তাহলে আমাকে শুরুতে বলেছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিতে। আমি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়েছি। এখন এদের আমাকে গুণফলের সাথে 1 যোগ করতে বলছে। এখন আমি এদেরকে গুণ করব। তাহলে a ইন্টু a প্লাস 1 ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 3। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে আমি গুণ করলাম। আচ্ছা, এদের সাথে আমাকে 1 যোগ করতে বলেছে, আমি 1 যোগ করলাম। আচ্ছা, আমি তো গুণও করেছি, এখন যোগও করেছি, তাহলে কি আমার প্রমাণ হয়ে গেছে? এখন আমার কোনো প্রমাণই হয়নি। আমাকে এটাকে এখন সরলীকরণ করতে হবে। করার পর আমাকে দেখতে হবে যে আমি কোনোভাবে এটাকে পূর্ণবর্গ সংখ্যা আমি আনতে পারছি কিনা। এটাই আমাদের করতে হবে। এখন তাহলে আমরা কি করব? আমরা স্বাভাবিকভাবে গুণ করব। এর সাথে আমি এটা গুণ করলাম, তো এর সাথে এ ইন্টু এ প্লাস আবার 1 ইন্টু এ। ওকে, আচ্ছা।
এই দুইটা আমি গুণ করেছি, এখন এই দুইটাকে গুণ করব। এর সাথে এ ইন্টু এ প্লাস এর সাথে আবার 3 গুণ, তো 3 ইন্টু এ প্লাস 2 এর সাথে এ গুণ 2 ইন্টু এ প্লাস হচ্ছে 2 এর সাথে 3 গুণ 2 ইন্টু 3। আচ্ছা, এখন এদের সাথে এক যোগ ছিল, তো +1। এখন এটাকে সহজভাবে আমরা গুণ করি। এ ইন্টু এ অর্থ হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এ ইকুয়ালস টু হচ্ছে এ। এখন এর সাথে এ গুণ, তাহলে এ স্কোয়ার, 3 ইন্টু এ ছিল তাহলে হয়ে গেল থ্রাইস এ, 2 এর সাথে এ গুণ তাহলে হচ্ছে টয়েস এ, 2 ইন্টু 3 তার মানে 3 দুগুণী 6। আচ্ছা, এখন এদের সাথে এক যোগ ছিল তাহলে +1। এখন লাস্টের লাইনটা ছিল কি, যে এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রাইসে প্লাস টয়েসে। এখানে দেখো থ্রাইসে আর টয়েসে যোগ যায়, তাহলে আমরা 5 লিখব। তাহলে এখানে আমরা লিখি যে ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6 আর বাইরে হচ্ছে 1। এখন এই দুইটাকে আমরা গুণ দেব, তো এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে 5a গুণ, এ স্কোয়ার ইন্টু 5a। এখন এ স্কোয়ারের সাথে 6 গুণ, তাহলে এ স্কোয়ার ইন্টু 6 প্লাস এর সাথে এ স্কোয়ারের গুণ, তাহলে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস হচ্ছে এ এর সাথে 5 গুণ, 5a গুণ, তো 5a ইন্টু হচ্ছে এ প্লাস এর সাথে আবার 6 গুণ, তো 6 ইন্টু এ, তাহলে এই যে গুণ হয়ে গেল। এর সাথে এক যোগ ছিল, তো +1। এখন হচ্ছে নেক্সট পেজে আমরা এটাকে ভালোভাবে করব। এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ ছিল, তাহলে হয়ে যাবে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ারের সাথে 5a গুণ, তার মানে গুণ করলে হয় 5a কিউব প্লাস 5a কিউব প্লাস এ স্কোয়ারের সাথে 6 গুণ ছিল, তাহলে হয়ে গেল 6a স্কোয়ার, 6a স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সাথে এ গুণ ছিল, তাহলে এ কিউব হবে প্লাস এ কিউব আবার হচ্ছে 5 এর সাথে এ গুণ, তার মানে এর পাওয়ার হচ্ছে 1 আছে, আবার ওই এর পাওয়ার 1, তাহলে পাওয়ারে যোগ যায়, তাহলে হবে 5a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার প্লাস হচ্ছে 6 ইন্টু এ গুণ আকারে আছে, তাহলে 6a, তাহলে প্লাস 6a। এখন এর সাথে একটা 1 যোগ ছিল, 1কে যোগ আকারে রেখে দিলাম। এখন এর পরের লাইনটা হবে a টু দি পাওয়ার 4, এখন 5a কিউব এখানে আছে, এখানে একটা a কিউব আছে, তাহলে 5 আর 1 6a কিউব হবে, 6a কিউব। এখন 6a স্কোয়ার একটা আছে, আর এখানে 5a স্কোয়ার একটা আছে, তার মানে এখানে 6টা a স্কোয়ার আর 5টা a স্কোয়ার, তার মানে 11টা a স্কোয়ার আছে। তাহলে
প্লাস 11a স্কোয়ার প্লাস হচ্ছে 6a, এখানে একটাই আছে, আর এখানে কোথাও 6a বা a কোথাও নাই, যার পাওয়ার 1, তাহলে এখানে প্লাস 6a এর সাথে 1 যোগ আকারে ছিল প্লাস 1। এখন এই যে লাইনটা আমি পেয়েছি, এটাকে তো আমি গুণ আকারে করলাম, গুণ করেছি, যোগ করেছি। এখন আমাকে তো প্রশ্নে বলেছিল যে পূর্ণবর্গ সংখ্যা দেখাতে। এখানে আমাকে বলেছে যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাকে প্রমাণই করতে বলেছে পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমি তো ক্যালকুলেশন জটিল করে দিয়েছি, কারণ এখানে আমি গুণ করেছি, এখানে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়েছি, এদেরকে গুণ করেছি, গুণ করে এদের সাথে 1 যোগ করেছি। 1 যোগ করার পর আমি পেয়েছি হচ্ছে এ লাইনটা। এখন এ লাইন থেকে আমি কিভাবে প্রমাণ করব যে এই যে এ প্লাস 1, এ প্লাস 2 আর এ প্লাস 3, এই 4টা ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করি তাহলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এখান থেকে আমি এটা প্রমাণ করতে পারছি না। এখন তার জন্য আমি একটা শর্টকাট করব কি, আমাকে পূর্ণবর্গ সংখ্যা যদি বের করতে হয়, পূর্ণবর্গ সংখ্যা যদি নির্ণয় করতে হয়, তার জন্য আমাকে কি করতে হবে, যে আমি যদি একটা সংখ্যা পেয়ে থাকি 25, একে আমি কি করব, একে আমি 5 এর স্কোয়ার এভাবে একটা সংখ্যার আকারে প্রকাশ করার চেষ্টা করব। অর্থাৎ কোন সংখ্যার বর্গ আকারে যদি আমি প্রকাশ করতে পারি, তাহলে আমি প্রমাণ করতে পারবো যে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা। কোন সংখ্যা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটাকে কোনো পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারা যাবে। যেমন 9, এই সংখ্যাটিকে আমি লিখতে পারি কি 3 এর স্কোয়ার। তো 3 এর স্কোয়ার লিখেছি, 3 তো একটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার বর্গ আকারে লিখতে পারাই মানে হচ্ছে যে এ 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আমাকে ঠিক এরকমই একটা কাজ করতে হবে, যে এই যে সংখ্যাটা আমি পেয়েছি, একটা রাশি পেয়েছি, এটাকে আমাকে একটা সংখ্যার বর্গ আকারে দেখাতে হবে। বর্গ আকারে যদি আমি দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। এই যেখান থেকে তো আমি দেখতে পাচ্ছি যে এই যে 36 একটা পূর্ণবর্গ সংখ্যা কখন হবে, যদি 36কে আমি এই 6 এর বর্গ আকারে লিখতে পারি। 6 তো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এর বর্গ আকারে যদি লিখি তাহলে হচ্ছে 36, আর 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলেই হবে। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে অবশ্যই তাকে একটা পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারতে হবে। এটা যদি করতে পারা যায়, তাহলেই বলতে পারা যাবে যে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক তেমনি এখানে এই রাশিটিকে কোনো কিছুর বর্গ আকারে প্রকাশ করতে হবে, তাহলেই বলতে পারা যাবে বা প্রমাণ করতে পারা যাবে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। সেজন্য আমরা করব কি, যে এটাকে একটা বর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করব। বর্গ আকারে প্রকাশ করার জন্য আমরা একে এই যে a⁴ আছে না, একে আমরা এইভাবে লিখতে পারি না, a স্কোয়ার এর স্কোয়ার। এটা লেখার অর্থই হচ্ছে, এটা মানে হচ্ছে a⁴ প্লাস আমি এখন a প্লাস বি এর হোল স্কোয়ারের যে সূত্রটা আছে না, এই সূত্রটা আমি ফেলার চেষ্টা করব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার। আমাকে এটাকেই তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য আমাকে এখন লাগবে হচ্ছে 2, আর এখানে তো আমি a নিয়েছি, তো এই যে a স্কোয়ার আসলো, ইনটু আমি দিব কি, যেখানে দেখো এখানে সংখ্যাটা কি ছিল 6a3, আর আমি এখানে লিখেছি হচ্ছে 2a স্কোয়ার। একে যদি আমি 6a3 বানাতে চাই, তো এর সাথে আর কোন সংখ্যা আমাকে গুণ করতে হবে, এর সাথে অবশ্যই আমাকে একটা 3 আর একটা 1 যদি গুণ, একটা a যদি গুণ দেয়, তাহলে এটা হয়ে যাবে 6a3। তাহলে এখানে আমি নেব হচ্ছে 3a। যদি আমি এটা নেই, তাহলে এখানে হয়ে যায়
3 ইন্টু 2 তার মানে 6 আর a স্কোয়ার ইন্টু a, তাহলে a কিউব, তাহলে হয়ে গেল 6a কিউব। আচ্ছা, এখন এই যে a স্কোয়ার আছে এটাকে আমি a ধরেছিলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা a আর এটা হচ্ছে b, আর এটা তো 2, তো টয়েস ab আমি পেয়ে গেছি। এখন আমার লাগবে হচ্ছে b এর স্কোয়ার, এখানে b হচ্ছে থ্রাইস a, থ্রাইস a এর স্কোয়ার যদি আমি দেই তাহলে আমি পাই হচ্ছে 3 3 9, 9a স্কোয়ার। কিন্তু আমার এখানে তো আছে হচ্ছে 11a স্কোয়ার, এখানে তো আছে 11 স্কোয়ার, এর জন্য আমি হচ্ছে দুইটা এ কম নিয়েছি, এই দুইটা এ আমি এর সাথে যোগ করে দিব, প্লাস টয়েস এ স্কোয়ার। এখন আর কোন সংখ্যা বাকি আছে? 6a আছে, আমি 6a এখন এর সাথে যোগ করছি, প্লাস 6a, আর তার সাথে আবার আছে একটা 1 যোগ। তাহলে এখানে তো আমি a প্লাস বি অল স্কোয়ার সূত্র ফেলতে পারি, তাহলে আমি সেটা করি a স্কোয়ার প্লাস থ্রাইস a এর অল স্কোয়ার প্লাস হচ্ছে টয়েস a স্কোয়ার প্লাস 6a প্লাস 1। এখন এই যে টয়েস a স্কোয়ার প্লাস 6a আছে, এখান থেকে আমি একটা 2 কমন নিতে পারি না? এখান থেকে একটা আমি 2 কমন নেব, 2 যদি কমন নেই তাহলে হয়ে গেল 2 ইন্টু a স্কোয়ার প্লাস থ্রাইস a, প্লাস হয়ে যাচ্ছে 1। এখন দেখো তো এখানে আবার a স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে, কিভাবে পড়ে আমি দেখতে পাচ্ছি না, এর জন্য আমাকে একটু এটা সাজিয়ে লিখতে হবে। যেমন এই যে a স্কোয়ার প্লাস থ্রাইস a এর আমি স্কোয়ার করলাম, প্লাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস থ্রাইস a, এর সাথে আমি একটা 1 গুণ দেই, 1 গুণ দিলে মানের কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। এখন প্লাস 1 এর একটা যদি স্কোয়ার দেই, 1 এর স্কোয়ার মানে 1ই হয়, তাহলে এই যে 1 এর সাথে 1 একই আছে, কোনো পরিবর্তন হয়নি। এখন দেখো তো এই যে a স্কোয়ার প্লাস থ্রাইস a, এটাকে যদি আমি a ধরি তাহলে এর একটা স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার হয়ে গেল, এখানে তো 2 আছে, এখানে a স্কোয়ার প্লাস থ্রাইস a এর মান আমি ধরেছিলাম a, তাহলে টয়েস a, আর এই যে 1 এটাকে যদি আমি b ধরি তাহলে টয়েস ab, আর 1 কে তো আমি b ধরেছি, তাহলে এই যে 1 এর স্কোয়ার অর্থাৎ b এর স্কোয়ার, তাহলে এখানে আবার a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কোয়ারের সূত্র পড়ে যায়। এই লাইনটা যদি আমি করি এখন তাহলে হবে কি যে a স্কোয়ার প্লাস থ্রাইস a প্লাস 1 এর অল স্কোয়ার, এই লাইনটা আমি পাই। এখন প্রশ্ন হচ্ছে যে a আমি ধরেছিলাম শুরুতে a হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা, তো a যে একটা স্বাভাবিক সংখ্যা তাহলে a হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কারণ সকল পূর্ণ সংখ্যারই অন্তর্ভুক্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সকল স্বাভাবিক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে a হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। থ্রিও একটি পূর্ণ সংখ্যা, এ তো আমি ধরেছিলাম এই পূর্ণ সংখ্যা, এই 1ও হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এই টোটালটাই হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন এই যে 1 একটা পূর্ণ সংখ্যা, 3 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আর 5ও একটি পূর্ণ সংখ্যা, এইটা যদি আমি যোগ করি তাহলে হয় 9, এই 9ও একটা পূর্ণ সংখ্যা। এখান থেকে আমি বুঝতে পারি যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে এগুলোকে যদি কয়েকটা পূর্ণ সংখ্যা যদি যোগ করি, যোগফল একটি পূর্ণ সংখ্যাই হবে। সুতরাং এখানে এই যে a স্কোয়ার প্লাস থ্রাইস a প্লাস 1 এগুলোকে যদি যোগ করি তাহলে যোগফলও একটা পূর্ণ সংখ্যা হবে, কারণ এ তো নিজে একটা পূর্ণ সংখ্যা, 3ও একটি পূর্ণ সংখ্যা, 1ও হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, সুতরাং এদের যোগফলও হবে একটি পূর্ণ সংখ্যা। আর এই যে পূর্ণ সংখ্যা টোটালটাই যেহেতু এর বর্গ করা হয়েছে, তো পূর্ণ সংখ্যার বর্গই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা, সুতরাং এই গুণফলটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা।
প্রমাণিত। এখন হচ্ছে যে দেখো, প্রমাণ করতে বলেছিল 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের গুণফল এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে যোগফল হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমি ধরেছিলাম যে এ হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। এ যদি একটি স্বাভাবিক সংখ্যা হয়, এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আরেকটি স্বাভাবিক সংখ্যা পাবো a+1। তাহলে a+1 হলো এ এবং a+1 ক্রমিক সংখ্যা। a+1 এর সাথে আমি আরেকটি 1 যোগ করলাম, তাহলে a+2 পাওয়া গেছে। a+2 হচ্ছে একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। a+2 এর সাথেও 1 যোগ করে a+3, সুতরাং a+3 হচ্ছে একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এই 4টি সংখ্যাকে প্রথম লাইনে গুণ করেছি, এর সাথে 1 যোগ করা হয়েছে। 1 যোগ করার পর এই যে এগুলো গুণ করেছিলাম, এই এর সাথে a+1 গুণ করলে হয় এর সাথে a গুণ, তাহলে a ইন্টু এ, এর সাথে 1 গুণ, তো 1 ইন্টু এ, আবার এই এর সাথে a গুণ, তাহলে a ইন্টু এ, 2 এর সাথে এই এর সাথে 3 এর গুণ, থ্রাইস a, 2 এর সাথে আবার হচ্ছে a এর গুণ, তো 2 ইন্টু এ, 2 এর সাথে আবার হচ্ছে 3 এর গুণ, তাহলে 3 ইন্টু 2 বা 2 ইন্টু 3। এখন এদের সাথে 1 যোগ করা ছিল +1। এখন এই যে a ইন্টু এ অর্থ হচ্ছে a এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু a এর পাওয়ার 1। তাহলে এখানে গুণ করলে কি হয়, এই যে এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে যায় a স্কোয়ার। তাই এখানে a স্কোয়ার হয়েছে, 1 এর সাথে a গুণ, তার মানে 1ই হবে। আবার ওই একই কাজ, এর সাথে a গুণ করে a স্কোয়ার পাওয়া গেছে। 3 ইন্টু এ অর্থ হচ্ছে থ্রাইস এ, 2 ইন্টু এ গুণ করলে হয় টয়েস এ, আর 3 ইন্টু 2 ইকুয়ালস টু 6 প্লাস 1। এখন এই যে 3a আর 2a যোগ করলে হয়ে যায় 5a। এটা করার পর কি হয়েছে যে এই যে a স্কোয়ার প্লাস a পেয়েছি, আর a স্কোয়ার প্লাস 5a প্লাস 6 এই দুইটাকে আবার গুণ করা হয়েছে। গুণ করার পর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে লাস্টে এ লাইনটা পাওয়া গেছে, সবকিছু গুণ করার পর যোগ করার পর। তো এ লাইনটাকে আমার করতে হতো যে পূর্ণবর্গ সংখ্যা যেটা, এটা প্রমাণ করতে হবে। এটা যে পূর্ণবর্গ সংখ্যা, এটা প্রমাণ করার জন্যই আমাকে মূলত এই সংখ্যাটাকে, এই রাশিটিকে বর্গ আকারে প্রকাশ করতে হবে। তো বর্গ আকারে প্রকাশ করার জন্যই এখানে একটা ট্রিক খাটানো হয়েছে যে a⁴ আছে, তো একে আমি বর্গ আকারে প্রকাশ করার জন্য a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার এর সূত্র আকারে আমাকে প্রকাশ করতে হবে। এই সূত্র আকারে প্রকাশ করার জন্যই আমি এই যে এখানে একটা a স্কোয়ার আছে, এর সাথে আমি আর একটা স্কোয়ার দিয়েছি। এটার মানেই কিন্তু হচ্ছে a⁴ প্লাস এখানে কি ছিল, প্লাস টয়েস ab ছিল a প্লাস বি অল স্কোয়ারের সূত্রে। তো তার জন্য হচ্ছে এই যে 2 নেওয়া হয়েছে, আর এখানে তো a স্কোয়ার ছিল ব্র্যাকেটের ভিতরে, এখানেও ব্র্যাকেটের ভিতরে আছে a, এখানে ব্র্যাকেটের ভিতরে এর জায়গায় আছে a স্কোয়ার, প্লাস 2 ইন্টু এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটা এখানে বসে গেছে 2 ইন্টু a স্কোয়ার। আর এ লাইনে যে আমার ছিল হচ্ছে a⁴, তো এটা তো a⁴, এর সাথে এ লাইন মিলে গেছে, কিন্তু 6a³ এখানে আছে, কিন্তু এখানে তো আমি পেলাম হচ্ছে টয়েস a স্কোয়ার। তো একে 6a³ বানাতে হলে একটা 3 এবং একটা a দ্বারা গুণ দিতে হবে। একটা 3 এবং একটা a দ্বারা যদি গুণ দেয় তাহলে এটা 6a³ হয়ে যায়। এটা করতে হলে তাহলে এখানে যে এই থ্রাইস এটা আমি b হিসেবে পেয়ে যাই, এই যে ব্র্যাকেটের এই b, তো এটার আবার বর্গ করা গেছে, তাহলে হয়ে যায় 9a স্কোয়ার, কিন্তু আমার এখানে তো ছিল 11a স্কোয়ার, তার জন্য আমি এই যে 2a স্কোয়ার আবার যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল আবার 11a স্কোয়ার। এখন বাকি ছিল এই যে 6a প্লাস 1, তো 6a প্লাস 1কে আমি যোগ করে রেখে দিলাম এর সাথে। এখন এই যে a স্কোয়ারের স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু থ্রাইস a প্লাস থ্রাইস এর হোল স্কোয়ার, এই অংশটুকুতে কিন্তু a স্কোয়ার প্লাস টয়েস ab প্লাস বি স্কোয়ার এই সূত্র পড়ে গেছে। তাহলে এই সূত্রকে করলে কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার পাওয়া যাবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যেহেতু পাওয়া যাবে,
তাই এখানে এ স্কোয়ার প্লাস থ্রাইস এর ওয়াল স্কোয়ার সূত্র ফেলা হয়েছে। তাহলে বাকি অংশ যেটা ছিল টয়েস এ প্লাস 6a প্লাস 1, এটা এখানে লিখে দেওয়া হয়েছে। এখন এই যে টয়েস এ আর 6a, এখান থেকে একটা 2 কমন যায়, একটা এও কমন নেওয়া যায়, কিন্তু এটাকে কেন কমন নিয়ে নিই? এটাকে কমন নিয়ে নিই এই জন্য, কারণ এখানে আবার আমি a প্লাস বি অল স্কোয়ারের সূত্র ফেলবো, এই জন্য। এখানে 2 কমন নিলে দেখো এই লাইন, এই অংশটুকু আর এই অংশটুকু একই হয়ে যায়। এখানে তো আমি আবার এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলতে পারি। তার জন্য আমি আরেকটি লাইন করেছি কি, এখানে এটার যে বর্গ করেছি, বর্গ করার পর প্লাস টয়েস এ স্কোয়ার প্লাস থ্রাইস এ নিয়েছি, তার সাথে একটা 1 গুণ দিয়েছি। এখন 1 গুণ দিলে কোনো কিছুর সাথে সেটার মান তো পরিবর্তন হয় না, আমি একটা 1 গুণ দিতেই পারি। প্লাস করেছি কি, এই যে 1 আছে, এই 1 এর একটা বর্গ করেছি, 1 এর স্কোয়ার করলে তো 1ই হয়। আর এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে যে এই যে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে যাতে ফেলতে পারি। ওখান থেকে আমি কি পাই? এ স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস 1 এর ওয়াল স্কোয়ার। আর এ একটা পূর্ণ সংখ্যা, কারণ এ তো একটা স্বাভাবিক সংখ্যা, তাই এও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। 3 একটি পূর্ণ সংখ্যা এবং 1ও একটি পূর্ণ সংখ্যা। কয়েকটি পূর্ণ সংখ্যাকে যদি যোগ করা যায় তাহলে যোগফল হবে একটি পূর্ণ সংখ্যা। সুতরাং এই যে এ স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস 1, এই পূর্ণ সংখ্যাগুলোর যোগফলও একটি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার বর্গ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাওয়া যায়। সুতরাং এ স্কোয়ার প্লাস থ্রাইস এ প্লাস 1 অল স্কোয়ার একটি পূর্ণ বর্গ সংখ্যা প্রমাণিত।